দিছি প্রাণ লক্ষ কোটি জানায় আছে দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা শুরু করতে চাই। কিছুক্ষণ আগে 9:01 থেকে 1 মিনিট অন্ধকারে নিমজ্জিত ছিল বাংলাদেশ। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে সেই কালো রাত, কাল রাতকে আবারও স্মরণ করা এই প্রজন্মের সন্তানদের জন্য। আমরা 50 বছর পেরিয়ে এসেছি এবং সেই গণহত্যার কালো রাতের আর অল্প কিছুক্ষণের মধ্যেই 50 বছর আমরা উদযাপন করব। আমাদের আজকের এই নিউজ আওয়ার এক্সট্রার এই বিশেষ আয়োজনটির অনেক নাম হয়তো হতে পারত সেই গণহত্যার দিন, এমন একটি নাম হতে পারত, শিরোনাম হতে পারত প্রতিরোধ যুদ্ধের দিন, এটিও হতে পারত, কিংবা গণহত্যার 50 বছর এমন হতে পারত, নানান হয়তো হতে পারত। কিন্তু যে উপলব্ধি থেকে আজকের এই নিউজ আওয়ার এক্সট্রা আমরা সাজিয়েছি, পৃথিবীর বিভিন্ন আর্কাইভ থেকে গণহত্যার সকল সচিত্র প্রতিবেদন, সচিত্র চিত্র, স্টিল ফটোগ্রাফস সব কিছু মিলে আমাদের মনে হয়েছে যে সেই বাংলাদেশ এখন মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। যারা এসব অপকর্ম করেছে তাদের পরিস্থিতি কি আসলে, সব কিছু মিলে শিরোনাম এটাই ঠিক হোক, মাথা উঁচু করেই। যাদেরকে পেয়েছি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে মাননীয় মুক্তিযুদ্ধমন্ত্রী যুক্ত হবেন আসাদুজ্জামান কামাল, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা পাবো তাদেরকে, কিন্তু আমরা এই মুহূর্তে অনুষ্ঠান শুরু করছি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যারকে আমরা পেয়েছি, সাবেক বিচারপতি এ শামসুদ্দিন চৌধুরী মানুষকে আমরা পেয়েছি, এবং আমরা বিশেষ করে সংসদ সদস্য আরোমা দত্তকে আমরা পেয়েছি, এবং প্রফেসর মাহফুজা খানমকে আমরা পেয়েছি। হারুন স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, যেমনটা বলছিলাম, মাথা উঁচু করেই, এবং আজকের এই দিনটি, অর্থাৎ আমরা যে গণহত্যা রাতে প্রতিরোধ যুদ্ধ বাঙালির শুরু হলো, সেটি নিয়ে আমাদের ছোট্ট একটি 1 মিনিটের একটি ভিডিও চিত্র রয়েছে, সেটি একটু দেখাবো। এবং আমরা সচেতন ভাষায় বলতে চাই যে সেই রাতে 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর উপলব্ধিগুলো আমরা একটু ধরার চেষ্টা করছি। কি ভাবছিলেন তিনি, আমরা একটু দেখে হানু স্যার আপনাকে যে অনুষ্ঠান শুরু করতে চাই। 25শে মার্চ 1971 বৃহস্পতিবার সকাল 8:22 চট্টগ্রাম বন্দরের 19 নম্বর জেটিতে নোঙর করল এক জাহাজ সমরাস্ত্র। চিরতরে বাঙালিদের নিশ্চিহ্ন করতে আনা এই সমরাস্ত্রের খবর জানতেন কি বঙ্গবন্ধু? আমি জানতাম, আমি পারতাম সে জাহাজকে ধ্বংস করতে, কিন্তু করি নাই। সমস্ত চট্টগ্রাম পোর্ট আমার উড়ে যায়। সকাল 11:10 32 নম্বর সড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু। We don't care for them. They can supply my people the bullets. I am representing the people of Bengal. Legally, morally, I am the man who can command this country. সকাল 11:40 ঢাকা সেনানিবাসে জেনারেল খাদিম হোসেন রাজার সবুজ রঙের টেলিফোনটি বেজে উঠল। অপর প্রান্ত থেকে একটি কথাই ভেসে এলো, খাদিম আজ রাতেই। বিকেল 4:40 কাউকে কিছু না জানিয়ে চোরের মতো ঢাকা থেকে পালিয়ে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া। বিকেল 5:10 তবে কি সামরিক শক্তি প্রয়োগের পথই বেছে নিলেন ইয়াহিয়া? Won't that make President Yahya Khan take military action against you? It is up to him. I don't care. I am for a cause. I'm ready to sacrifice everything for my people. রাত 11:40 দেশের 18টি জায়গায় গণহত্যা শুরু করে বর্বর পাকিস্তান বাহিনী। আর তাই 25শে মার্চ স্ট্যান্ডগান হাতে পাক সেনারা যখন তার বাড়িতে, তখন তিনি কি ভাবছিলেন? 25 তারিখ রাত্রে যখন সামরিক বাহিনীর লোকেরা আমার উপরে মেশিন গান মারতে শুরু করলো, সেই মুহূর্তে আমি বুঝলাম এই আমার জীবনের শেষ। তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার পিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম। কি বললেন সেই ঘোষণায়? আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও যে পর্যন্ত না এই 25 বাহিনী বাংলাদেশ থেকে বিতাড়িত না হবে, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। রাত 2:40
গণহত্যার নিকৃষ্ট সে রাতে কোনো পূর্ব ঘোষণা না দিয়ে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বেতার ভাষণে সেই চোরের মতো পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বলছেন, এই মুহূর্তে শেখ মুজিব, তার নিষিদ্ধ দল আওয়ামী লীগ আর তার উন্মাদ মানুষদের চরম দাম দিতে হবে। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়। প্রণব সাহা, অপু, এটিএন নিউজ, ঢাকা। কিনেছি বাংলা। হারুন স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলেছিলাম, মাথা উঁচু করেই এখনো বাংলাদেশ রয়েছে। হারুন স্যার, আজ থেকে 50 বছর আগে 1971 সালের 25 মার্চ রাত 11:30টার দিকে আর সামরিক জনতা নিরস্ত্র বাঙালিদের উপরে সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং তারা নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধ নির্বিচারে তারা গণহত্যা শুরু করে। এবং এই যে 25 মার্চের গণহত্যা, সেটা শুধু 25 বা 26 বা 27 তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সারা 9 মাস জুড়েই আসলে সেই গণহত্যা সংঘটিত হয়। এবং 25 মার্চের গণহত্যা, যেটা ইন দি নেম অফ অপারেশন সার্চলাইট, যেটা তারা শুরু করে, এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা মার্চ মাসের শুরুতেই তারা কিন্তু গ্রহণ করে। এবং তারও আগে তারা অপারেশন ব্লিজ নামে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছিল, যে 70-এর নির্বাচনে মৌলানা ভাসানীর দল বয়কট করলো, বঙ্গবন্ধু যদি নির্বাচন বর্জন করে তাহলে তারা একটা প্রিটেক্সট, একটা কন্টেস্ট, একটা সুযোগ খুঁজে পাবে। তখন তারা যেটা করবে, নির্বাচনকে এড়িয়ে তখন তারা সরাসরি মার্শাল্লাহ আবার জারি করে তারপর শাসনভার তারা, সামরিক সেনারা তাদের শাসনভার হাতে নেবে। এই ছিল অপারেশন ব্লিজের পরিকল্পনা। কিন্তু বঙ্গবন্ধু অত্যন্ত ধীর স্থির ভাবে খানের সেই এলএফোর মধ্যেও তিনি নির্বাচনে গেলেন, কেন তিনি জানতেন যে জনগণের ম্যান্ডেট পেলে এলএফো টেলএফো এগুলো আর কার্যকর থাকবে না। ঠিক অনুরূপ ভাবে 1971 সালের 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট শুরু হলো, তার বহু আগে অর্থাৎ মার্চের শুরুতেই কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির বিপ্লবী অভ্যুত্থান ঘটে গেছে। আমাদের পতাকা নির্ধারিত হয়ে গেছে, জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়ে গেছে, এবং আসন্ন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যে বঙ্গবন্ধু এবং তিনি যে জাতির পিতা, তাও 3রা মার্চ পল্টন ময়দানে কিন্তু ঘোষণা করা হয়েছে। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যেটাকে বলি আমরা বটতলা, সেই কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে। এভাবে আমরা দেখলাম। এরপর 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই রেসকোর্স ময়দানে আজকে যেটা শরদ উদ্যান, সেখানে তার ভাষণ, এবং সেই ভাষণে স্পষ্ট বঙ্গবন্ধু কি বলেছেন। বঙ্গবন্ধু খান এবং তার সামরিক জনতা তারা চেয়েছিল যে একটা বঙ্গবন্ধু শয়দাবাদ থেকে সরে আসবে, তারপর তারা তার হাতে ক্ষমতা হয়তো দিবে, এবং কিছুদিন পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যেমন 13 মাস ক্ষমতায় থাকতে হয়েছিল, তারপর তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই ধরনের একটা অবস্থার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু করবেন। বঙ্গবন্ধুর সে সম্পর্কে সচেতন ছিলেন। প্লাস বঙ্গবন্ধুর লক্ষ্য পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হওয়া না, বঙ্গবন্ধুর আজীবনের যে সংগ্রাম এবং লক্ষ্য, সেটা ছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং 26 মার্চের যে স্বাধীনতা ঘোষণা, সেটা 7ই মার্চ কিন্তু মূলত তিনি স্বাধীনতার ঘোষণাই দিয়েছেন এবং একটা কৌশলী অবস্থান দিয়েছেন। কাজেই 25শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু অপেক্ষা করেছেন যে প্রথম শুটটা কে করবে। খান না বঙ্গবন্ধু চরম ধৈর্য ধারণ করেছেন এই জন্য, যাতে বিশ্ববাসীর কাছে তিনি বিশ্বতবাদী আন্দোলনের নেতা হিসাবে চিহ্নিত না হন। এমনকি তিনি আত্মগোপনও করেন নাই, তিনি কিন্তু তার হাতে গ্রেপ্তার বরণ করেছেন। বঙ্গবন্ধুর সাক্ষাৎকার যেটা আপনি দেখালেন, সেখানে আমরা দেখতে পেলাম যে নিশ্চিত তিনি জানতেন যে এইটা হয়তো তার জীবনের শেষ দিন, অর্থাৎ তাকে তারা মেরে ফেলবে, এবং তাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা। কিন্তু একজন সামরিক জান্তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি নির্দেশ দিলেন যে তাকে না মেরে ধরে নিয়ে আসার জন্য। এইভাবে কিন্তু তিনি প্রাণের রক্ষা পেলেন। কাজেই 1971 সালে 25 মার্চের যে গণহত্যা, সেই গণহত্যা আমরা বলি যে হিটলারের গেস্টাপো বাহিনী এবং তার যে গ্যাটসম্পারি করে যে হত্যা করা হয়েছে, তার চেয়েও এখানকার গণহত্যা আরো নৃশংসতা নিদর্শন রয়েছে। আমি এর উপর কাজ করতে গিয়ে, অর্থাৎ
বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ 10 খণ্ড এশিয়াটিক সোসাইটিতে যেটা আমরা রচনা করেছি, সেইটা কাজ করতে গিয়ে পশ্চিমাঞ্চলের গণহত্যার সম্পর্কে বিশদ একটি এন্ট্রি সেখানে আছে এবং তার বিশদ বিবরণ সেখানে রয়েছে। কাজেই এখন যেটা হলো যে এই গণহত্যা শুধু ইয়ে জান্তার সাথে সহযোগিতা করেছিল জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান। ভুট্টো এর আগেই বলেছে যে ওয়েল যদি 20,000 বাঙালিকে হত্যা করা যায় তাহলেই সব শান্ত হয়ে যাবে, আর বাঙালিরা যোদ্ধা জাতি না, কাজে 20,000 লোক হত্যা করলেই তারা সবকিছু শান্ত হয়ে যাবে, সব নিয়ন্ত্রণে চলে আসবে। এটা আজম খানের উই হ্যাভ লার্ন নাথিং ফ্রম হিস্ট্রি সেই বইতে স্পষ্ট উল্লেখ করা আছে যে ভুট্টো বলেছে 20,000 লোক বাঙালিকে হত্যা করার জন্য। কাজে তারা মনে করেছিল যে গণহত্যা চালিয়ে বাঙালিদের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা এবং যে সংগ্রাম তারা নিশ্চিন্ন করে দিবে। কিন্তু একটা আমরা কিছু আপনার এই অনুষ্ঠান শুরুর আগেই যখন আপনি রেকর্ড প্লে করে বঙ্গবন্ধুর ভাষণ দেখালেন, তিনি যখন সোয়াজ জাহাজ আসছে তিনি বললেন উড়িয়ে দিতে পারতেন। তিনি বললেন যে ওরা আক্রমণ করেছে, ডেভিড ফ্রস্টের সাথে বলেছেন যে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, অতএব আই ডোন্ট কেয়ার। এবং তিনি বলেছেন যে কোনো সিচুয়েশন ফেস করার জন্য আমি প্রস্তুত। অর্থাৎ কি কনফিডেন্ট বঙ্গবন্ধু ছিলেন, অর্থাৎ জনগণের শক্তি এবং জনগণ শুধু না বাঙালির এক জাতি সত্তায় পরিণত হয়েছে এবং যে জাতি এক স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাকে হত্যা করে যে এটা নিশ্চিন্ন করা যাবে না এটা বঙ্গবন্ধু ভালো করে জানতেন বলেই তিনি সেই আস্থা রেখেছিলেন বাঙালির উপর, এবং বাঙালিরাও সেই আস্থা কিন্তু পূর্ণ করেছে। এই অর্থে 1 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ নয় 30 লক্ষ লোক বঙ্গবন্ধুর একটি নির্দেশে জীবন উৎসর্গ করেছে। কিন্তু আমাদের তারপর স্বাধীনতাকে কিন্তু পাকিস্তানিরা নিশ্চিত ধ্বংস করতে পারেনি। অর্থাৎ একটা জাতির অভ্যুদয় যখন একটা জনগোষ্ঠী জাতিসত্তায় পরিণত হয়, সেই জনগোষ্ঠীকে কখনো যে দমানো সম্ভব না এবং নিশ্চিন্ন করা সম্ভব না। এই 30 লক্ষ লোকের যে শহীদ হয়েছে, প্রায় 5 লক্ষ মা বোন তারা সংগ্রামহানি ঘটেছে, এই যে স্যাক্রিফাইস, এত বড় স্যাক্রিফাইসের মধ্য দিয়েও কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এটাই হলো কিন্তু ইতিহাসের শিক্ষা। কাজেই যে কথা বলেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের স্পিরিটটাও ঠিক একই বিষয় তিনি বলেছেন যে আজকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা স্বাধীনতার আনুষ্ঠানিকভাবে 50 বছর উদযাপন করব, কিন্তু আমাদের 30 লক্ষ প্রাণ দিতে হয়েছে, একটা চরম মূল্য কড়া দাম দিয়ে আমাদের এই স্বাধীনতা আনতে হয়েছে। এবং বাঙালি জাতি এই মুহূর্তে অর্থাৎ মাথা উঁচু করেই কিন্তু বেঁচে আছে। অর্থাৎ এটিই হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমি শুনবো, আমাদের সঙ্গে মাহফুজা আপা আছেন, আপার কাছে যেতে চাই, কিন্তু ঠিক মনে পড়ছে যে নিয়াজি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে, বঙ্গবন্ধুর এই বীর মানুষগুলোকে নিয়ে কি মন্তব্য করেছিলেন আমরা একটু শুনবো। শুনে মাহফুজা আপা আপনার কাছে আসছি। পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান মার্কিন সাংবাদিক রবার্ট রজারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাঙালিদের উপর চালানো জুলুম নির্যাতন আর হত্যার ঘটনা পাকিস্তানিরা দারুণভাবে উপভোগ করছে। বাঙালিদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পাকিস্তানিদের 2 সপ্তাহের বেশি সময় লাগবে না। If you will stay, I'll be able to give them a very tough time. They will never dare again. And the more they come in, happier I am. They are coming away from their bases. Because they are a rebel. They are not organized force. They haven't got the base, guidance, leadership, bases. So I encourage infiltration. And some people say, you are surrounded, I say, I'm very happy. More to kill. বাঙালিদের হত্যা তিনি দারুণ উপভোগ করছেন। বাঙালির কোনো নেতা নেই, বাঙালিদের কোনো বেসিস নেই, বাঙালিরা হচ্ছে এমনি বেড়ে ওঠা একটি জাতি। কিন্তু 50 বছর আগেকার এই মন্তব্য আজকের বাংলাদেশের সঙ্গে যদি মেলাই, আজকের পাকিস্তানের সঙ্গে যদি মেলাই, তাহলে আমরা কি দেখব? মাহফুজা আপা কি যুক্ত করবেন? ধন্যবাদ। আজকের এই 25শে মার্চ রাতে অবশ্যই আমি বলবো, সেই রাতে আমরা কিন্তু সেই সংখ্যা এখনো জানি না যে সেই রাতে কত ঢাকা শহরে পিলখানা এবং পুলিশ লাইন এবং অন্যান্য জায়গায়, আমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কতজনকে তারা হত্যা করেছিল, তাদের সবার উদ্দেশ্যে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজকে বক্তব্য শুরু করছি যে এটি তো বলার অপেক্ষা রাখে না। একটু পেছনের দিকে তাকাই, তবে আমরা দেখব যে সেই 48 সাল থেকে যখন আমাদের এই পাকিস্তানের জন্ম হলো, সে জন্মর পর থেকে আমরা দেখেছি
যে আমাদের এই পাকিস্তানের দুটো অংশ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের ভেতরে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে মিসকিন হিসাবেই ভাবতো, অতি দুর্বল আমরা, আপা আমাদের মিসকিন হিসাবে দেখতো। কিন্তু আমি যদি আজকের 50 বছরে দাঁড়িয়ে তাদের দিকে তাকাই আর আমাদের দিকে তাকাই, যে কারণে আমি বারবার বলছি যে মাথা উঁচু করেই কিন্তু বাঙালি রয়েছে, সেই ধারাবাহিকতায় আপনার। আচ্ছা, আমি তবে একটু আগের কথাটা একটু বলে নেই। সেটা হলো, এবং সেই মিসকিন ভাবার প্রথম কারণটা তারা বললেন আমাদের রাষ্ট্রভাষার ব্যাপারে, এবং তার পরবর্তীতে বলবো যে আমাদের শিক্ষা সংকোচনের নীতির ভেতর দিয়ে, 62 শিক্ষা আন্দোলনের ভেতর দিয়ে, এবং পরবর্তীতে আমি বলবো 66 6 দফা আন্দোলনের ভেতর দিয়ে, এবং 69-এর গণ আন্দোলন ভেতর দিয়ে, যখন তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে আটক করেছিল এবং ভেবেছিল এরা, ওই যে একটু আগে যিনি বললেন, তিনি যে তাদের অস্ত্র নেই এবং তারা অত্যন্ত দুর্বল, এবং তিনি অসংকোচেই বলছেন যে হি ক্যান ম্যানেজ, এইভাবে কথাগুলো বলছিল। তাদের মনোজগতে এই পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের অধিবাসীদের ব্যাপারে তাদের এই যে মানে মানে একেবারে ঋণাত্মক একটা মনোভাব সেই প্রথম থেকেই ছিল। তো ওরা বুঝতে পারেনি যে এই বাঙালি তারা বঙ্গবন্ধুর কথা মতো, যে আমরা একটা কথাই বলবো, আমি 7ই মার্চের কথাতে একটু যেতে চাই। সেটা তিনি বলেছিলেন আমাদের দাবায় রাখতে পারবা না। এই দাবায় রাখতে যে পারবা না, অর্থাৎ আমরা মাথা উঁচু করেই আমরা দাঁড়াবো, এবং এই দাবায় রাখতে পারবা নার ভেতর দিয়ে আমি মনে করি যে বাঙালির যে মনোজগতের যে পরিবর্তন ঘটে গিয়েছিল সেই 52-তে, 62-তে, 66-তে, 69 এবং 70-এর নির্বাচনের ভেতর দিয়ে, তার ভেতর দিয়েই আসলে বঙ্গবন্ধু বুঝেছিলেন যে এই বাঙালি জাতিকে, যদিও আমাদের সেই অস্ত্রের দম্ভ ছিল না, আমাদের সেভাবে অস্ত্র ছিল না, এবং অস্ত্রের ঝনঝনানিও ছিল না, এটার সাথে আমরা মার্চ করি নাই। তবে হ্যাঁ, এই কথাটি বলতে হয়, যখন আমাদের 71-এর প্রথম দিক থেকে বলবো, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র বেরিয়েছি, কিন্তু আমাদের মনোজগতে এ কথাটি পথিত গথিত হয়ে গিয়েছিল যে আমাদের সবাইকে, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি মানুষকে আমাদের সশস্ত্র সংগ্রামের ভেতরে যেতে হবে, যার জন্য আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে এবং বুয়েটের মাঠে আমরা ডামি রাইফেল নিয়ে আমরা ট্রেনিং নিচ্ছিলাম। তো আমি বলবো যে আমাদের দাবায় রাখতে পারবে না, এই কথার ভেতর দিয়ে, এর মর্মার্থের ভেতর দিয়ে আমি মনে করি বাঙালি চরিত্র তিনি বুঝতে পেরেছিলেন, এবং বুঝতে পেরেছিলেন বলেই আমি বলবো তার সেই ভাষণের, 7ই মার্চের ভাষণকে তারা একেবারে রিলিজিয়াসলি ফলো করে, যদি বলি আমরা, যে আমরা তার অবর্তমানে দেশ পৃথিবীর ইতিহাসে এটা কোথাও দেখা যাবে না যে যিনি সেই নেতা হন তিনি কিন্তু সশস্ত্র সংগ্রামের সঙ্গে বা সংগ্রামের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু আমরা এখানে দেখছি এটার পার্থক্যটা হচ্ছে এমন, বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের থেকে যেটা আলাদা, তার অবর্তমানে তার নির্দেশে 9 মাস যুদ্ধ করে এবং সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে আমরা বাংলাদেশ লাভ করেছি। জি আপা, আমি মানিক স্যারের কাছে যেতে চাই। মানিক স্যার, শুধুমাত্র যে 25শে মার্চের গণহত্যা, যেমনটা হারুন স্যার বলার শুরুতে বলছিলেন যে একেবারে 1 লাখ 2 লাখ নয়, 10 লাখ 15 লক্ষ নয়, একেবারে 30 লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছিল। মাহফুজ আপা বলছিলেন যে আমরা আজও সঠিক সংখ্যাটি জানি না, অবশ্যই সেটি 30 লাখের বেশি মানুষকেই প্রাণ দিতে হয়েছে। আমরা বিশেষ করে 1971 সালের এপ্রিল মাসে ময়মনসিংহের ফুলপুর ব্রিজ, যেটি সবাই দেখলেই চেনেন, সেই ব্রিজে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। সেটির সামান্য একটু ছবি দেখে আপনার মন্তব্য শুনতে চাই। A criminal offense, anyone seen indulging in these must be shot at sight. Houses and buildings on either side will be demolished. Tell him that his Bush brothers will also be coming.
হত্যাকাণ্ডের ছবি দেখালাম এবং শুরুতে কিছু ওয়্যারলেসের মেসেজ অপারেশন সার্চলাইট চলাকালীন সময়ে বিভিন্ন উপগ্রুপের সঙ্গে রাও ফরমান আলী যে নির্দেশগুলো দিচ্ছিলেন সেগুলো আমরা শোনাচ্ছিলাম। আমরা বলতে চাই যে এত শক্তিশালী ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক গণহত্যা দিবস কিংবা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান যে একটি যুদ্ধবাজ জাতি এবং একটি বর্বর জাতি এবং সেই গণহত্যার স্বীকৃতি আমরা পারিনি যেমন কথা, এবং আমার দেশেই এই গণহত্যার দাবিটি 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিনি উঠিয়েছিলেন এবং সেটি করতে 46 বছর সময় আমাদের লেগেছে। এবং সব কিছু মিলে কি যুক্ত করবেন মানিক স্যার? মানিক স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শব্দে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে আবারও শুরু করছি অনুষ্ঠান। নিচে ছোট্ট বিরতি, ATN নিউজের সঙ্গে থাকুন। লক্ষ কোটি জানা আছে জগৎময়। দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময়। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। মানিক স্যার, সে সময় আপনি যে কথাগুলো শুনতে পাচ্ছিলেন না, আমরা বলার চেষ্টা করছিলাম যে মাথা উঁচু করেই বাংলাদেশ রয়েছে এবং বিশেষ করে আমরা সে সময় নিয়াজির ইন্টারভিউটি দেখাচ্ছিলাম এবং সেখানে বাঙালির কোনো নেতৃত্ব নেই, লিডারশিপ নেই, বাঙালি অর্গানাইজ ফোর্স নয়, যুদ্ধ বাঙালি কি, মানে যত ধরনের কথা বলা যায় সেগুলো সেই সময় মার্কিন সাংবাদিক রবার্ট রজারকে এই কথাগুলো বলেছিল নিয়াজি। কিন্তু আজকে যখন পাকিস্তানের দিকে তাকাই তখন আমরা কি দেখি মানিক স্যার? দেখুন, তারা যখন পরিকল্পনা করলো যে বাংলাদেশে গণহত্যা চালাবে, যে কথা মাহফুজ আপা বলেছেন, প্রফেসর হারুন বলেছেন, যে এই পরিকল্পনা অনেক আগের, আমরা সব পুরনো দলিলপত্র ঘাটতে সেটাই কিন্তু পাই। তখন তারা টিক্কা খানকে পছন্দ করেছিল। এবং কেন করেছিল? কারণ টিক্কা খানের তখন নাম ছিল বেলুচিস্তানের কসাই। এর আগে টিক্কা খান বেলুচিস্তানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বেলুচিস্তানে আপনারা সবাই জানেন যে একটি স্বাধীনতার যুদ্ধ চলছে সেই 48 সন থেকেই, এবং সেখানে সে অনেক মানুষকে হত্যা করে সে যে টাইটেল পেল বেলুচিস্তানের কসাই, সে কারণেই তাকে বাংলাদেশে পাঠানো হলো। এবং আমরা পরবর্তীতে কয়েকজন পাকিস্তানি জেনারেলের বই থেকে আমরা জানতে পারি যে টিক্কা খান বলেছিল, আমি এদেশের মানুষ চাই না, আমি এদেশের মাটি চাই। এবং যে কথাটি আরো টিক্কা খান বলেছে যে এই দেশের মানুষ, যেটি মাহফুজ আপা বললেন, যে এদেশের মানুষ মোটেও যোদ্ধা জাতি নয়, এদেশের মানুষ দুর্বল ইত্যাদি। এবং সেই কথা কিন্তু আইয়ুব খান তার ফ্রেন্ডস নট মাস্টার্স বইতেও আগে লিখেছিল যে বাংলাদেশের মানুষ, বাঙালি মুসলমানরা হচ্ছে নিচু জাতের হিন্দুদের বংশধর। একেবারে পরিষ্কার কথা লেখা আছে। বর্তমান প্রজন্ম হয়তো এটা জানেন না, কিন্তু জানলে তারা ফ্রেন্ডস নট মাস্টার্স বইটি পড়লে তারা দেখতে পাবেন যে এই কথা পরিষ্কার ভাষায় বলেছে, এরা হচ্ছে নিচু জাতের হিন্দুদের বংশধর, সুতরাং এরা দেখতেও আগলে। এই কথা কিন্তু আইয়ুব খান তার ফ্রেন্ডস নট মাস্টার্স বইতে লিখেছে। দেখতে আগলি, দুর্বল, খাটো, ছোটখাটো ইত্যাদি যত রকমের আপনার নেতিবাচক কথা আছে সবকিছুই তারা লিখেছে। এখন আসি আপনার মূল প্রশ্নে যে আসলে কি 30 লাখ না তার চেয়েও বেশি? আমি কেন, আমরা মনে, এবং এখানে অধ্যাপক হারুন রশিদ সাহেব আছেন যিনি এই ব্যাপারে গবেষণা করছেন, সবার কিন্তু ধারণা যে পুরো 9 মাসে নিহতের সংখ্যা 30 লাখের চেয়েও অনেক বেশি। এবং নির্যাতিত নারীদের সংখ্যা, যেটি প্রফেসর মুনতাসির মামুন
সহ অনেকেই যারা এই ব্যাপারে গবেষণা করেছেন তারা বলেছেন ন্যূনতম পক্ষে 5 লক্ষ নারীকে নির্যাতিত করা হয়েছিল। এবং আমরা দেখুন প্রথম দিনেই কিন্তু আমরা সাইমন ড্রিং এর রিপোর্ট দেখি বা পিটার হেজেলাস্টের রিপোর্ট দেখি বা অন্যান্য, এবং বিচারপতি আবু সাইদ চৌধুরী সাহেব যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন লন্ডনে, তখন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে খবরটি দেওয়া হয়েছিল তাতে প্রথম রাতেই প্রায় লাখখানি মানুষকে হত্যা করা হয়েছে সেই হিসাব মতো। সুতরাং লাখখানি মানুষ যদি 25-এর রাতেই, সেই কাল রাত্রিতেই যদি হত্যা করা হয়ে থাকে, তাহলে 30 লাখ খুবই রক্ষণশীল ফিগার। নিশ্চয়ই শহীদের সংখ্যা আরো অনেক বেশি। এবং এ ব্যাপারে যে যে সংখ্যাগুলো গণা হয় না সেটি হলো যাত্রাকালে ভারতে যখন সবাই রওনা দিচ্ছিল, যাচ্ছিল, কাফেলা যাচ্ছিল, কাফেলা, সেখানে বহু নর নারী শিশু কলেরায় মারা গেছে, ক্লান্তিতে মারা গেছে, সেখানে পশ্চিমবাংলার ক্যাম্পে যেয়ে মারা গেছে, তাদের সংখ্যা কিন্তু ধরা হয় না। এবং সবকিছু ধরা হলে যেটি জুলিয়ান ফ্রান্সিস, যিনি অক্সফামে তখন চাকরি করতেন, সেই জুলিয়ান ফ্রান্সিসের ভাষ্য অনুযায়ী সেখানেও কয়েক লক্ষ মানুষ মারা গেছে এই যাত্রাকালে এবং পশ্চিমবাংলার বিভিন্ন ক্যাম্পে। সুতরাং এই 30 লক্ষটা আসলে যে লোক শহীদ হয়েছে তাদের সংখ্যা নিঃসন্দেহে 30 লক্ষের চেয়ে অনেক বেশি। এবং এইখানে যে কথাটি আমরা জেনেছি যে তারা ভেবেছিল, যেটি আগের বক্তাদের মুখ থেকে চলে এসছে, তারা ভেবেছিল যে বাঙালি জাতি দুর্বল জাতি, যেটা আইয়ুব খানের কথায় দেখতে কুৎসিত ছোটখাটো, এরা যুদ্ধ করবে কি, এদের না আছে সৈন্য, না আছে ট্রেনিং, না আছে যুদ্ধের অভিজ্ঞতা, এরা মার্শাল রেস নয়। কিন্তু তারা একটি জিনিস কিন্তু ভুলে গেছিল যে ভারতে যখন ব্রিটিশ সাম্রাজ্য 44-45 সনে, তখন ভারতের ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু বাঙালি একজন নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু। যদিও তার আজাদ হিন্দ ফৌজে সব রকমের যোদ্ধাই ছিলেন, কিন্তু নেতৃত্ব তো ছিলেন একজন বাঙালি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। এই কথাটি বোধহয় তারা ভুলে গিয়েছিল যে বাঙালি জাতি। এবং এইখানে ওই যে আপনার গতকালকে যে গানটি একজন ভুটানি গায়ক গিয়েছিলেন, সেই আপনার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, আমরা শত্রু এলে অস্ত্র, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, পাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। আমরা এমনিতে শান্তিপ্রিয় শান্ত ছেলে, কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। গৌরপ্রসন্ন ওনার গৌরপ্রসন্ন বাবুর লেখা এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন। সেটিতে বাঙালিদের বৈশিষ্ট্য অত্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে আমরা শান্তিপ্রিয় শান্ত, কিন্তু আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। এবং সেটি কিন্তু আমরা 71 সনে দেখিয়েছি। এটি যে শুধু এক পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে আমরা লড়েছি তা নয়, কিন্তু সেখানে বিরাট এক শক্তি ছিল চীন, এবং চীনের বুলেট দিয়ে কিন্তু বাংলাদেশের 30 লক্ষ বলেন বা 40 লক্ষ বলেন, সেই সংখ্যক মানুষকেই শহীদ করা, খুন করা হয়েছিল সেই চীনের বুলেট দিয়ে, চীনের অস্ত্র দিয়ে। আজ দেখুন, পাকিস্তানের প্রসঙ্গে আসতেই হয় যে পাকিস্তান আজও কিন্তু বাংলাদেশকে সহ্য করতে পারছে না, আজও তারা মেনে নিতে পারছে না এই স্বাধীন বাংলাদেশ। কারণ গত 3-4 দিন আগে একটি টেলিভিশনে অনুষ্ঠানে আমরা যে খবরটি পেয়েছি, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর গিয়েছিল পাকিস্তানে একটি ট্রেনিংয়ে। বিভিন্ন দেশের 40 জন ব্যাংক কর্মকর্তা ট্রেনিংয়ে ছিলেন। সেই ভদ্রলোক বঙ্গবন্ধুর 100তম বার্ষিকী পালনের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। এর কারণে সেই লোকটিকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয় তার ট্রেনিং শেষ করার আগেই। সুতরাং তাদের সম্পর্কে কিন্তু, এবং এখনো সেদিন পলক সাহেব আমাদের প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে সরকারের কাছে এভিডেন্স আছে যে পাকিস্তান বহু টাকা খরচ করছে দেশে অরাজকতা, বাংলাদেশে অরাজকতা করার জন্য এবং সাইবার ক্রাইম, সাইবার আক্রমণ পরিচালনা করার জন্য। সুতরাং পাকিস্তান সম্পর্কে কিন্তু এটা যদি একজন মন্ত্রী বলে থাকেন যে সরকারের কাছে এভিডেন্স আছে, সেটাকে কেউ হালকা করে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। সুতরাং পাকিস্তান সম্পর্কে কিন্তু আমাদের এখনো সাবধান থাকতে হবে। আমরা সেদিন দেখলাম কয়েকদিন আগেই সুনামগঞ্জে যে আক্রমণ করা হলো হিন্দুদের উপরে, সেটা কারা করেছিল?
সেটা আমাদের এখানে ধর্ম ব্যবসায়ীরা, মৌলবাদীরা, রাজাকার আলবদররা করেছিল, এবং আমি নিশ্চিত যে সেখানে পাকিস্তানেরও, যে কথা পলক সাহেব বলেছেন, পাকিস্তানের অর্থ সেখানে আছে, না থেকে পারে না। এবং আমরা যেটা দেখেছি যে সেইখানে জেলা প্রশাসন, ডিসি বা আপনার যে ইউএনও ওই আক্রমণকারীদের, লাঠিয়াল আক্রমণকারীদের যাদের হাতে অস্ত্র, তাদের পাশে দাঁড়িয়ে বক্তৃতা করতে আমরা দেখেছি, সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ডিসি এর আগের দিন মামিনুল হক তাকে কেন বক্তৃতা করার সুযোগ দিল, এবং আজও পর্যন্ত কিন্তু মামিনুল হকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এবং সেই ঘটনার পরে 38 ঘন্টা কোনো এফআইআর পর্যন্ত করা হয়নি। অর্থাৎ এখানে যে আপনার রাজাকার আলবদরদের বংশধররা যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে, সেটি প্রমাণ করলো কিন্তু সেই দিন সুনামগঞ্জের ঘটনা। তো এই সব এদেরকে উৎখাত করতে হবে। সেই এই 71-এর পরাজিত যারা অপশক্তি, তাদের বংশধর যারা বেঁচে আছে, তাদের যতক্ষণ আমরা পরাজিত করতে না পারবো, ততক্ষণ কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি এখানে এস্টাবলিশ করতে পারবো না। এই ব্যাপারে নানক সাহেব একটি কথা বলেছেন যে সামনে যে যুদ্ধ আসছে সেটি 71-এর চেয়েও আরো বড় যুদ্ধ। আপনি আজকের অনুষ্ঠানের টাইটেল দিয়েছেন মাথা উঁচু করে। আমরা অবশ্যই মাথা উঁচু করে আছি। পৃথিবীর যেসব দেশের রাষ্ট্রনায়করা আমাদের দেশে এসেছেন সবাই বলেছেন, এমনকি পোপ, ভ্যাটিকানের পোপ, উনিও বলেছেন যে বাঙালি আজ উন্নয়নের ক্ষেত্রে পৃথিবীর সবাইকে ডিঙিয়ে চলে গেছে। সুতরাং মাথা আমাদের অনেক উঁচুতে স্থান পেয়েছে। আমরা যে হারে উন্নয়ন করেছি সেটি তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু এই উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যাতে বাধাগ্রস্ত না হয়, আমি নিশ্চিত যে মাহফুজ আপা বা হারুন ভাই বা এরোমাদি সবাই এগ্রি করবেন যে পাকিস্তানি চররা যেন এখানে তাদের অবস্থান আবার পাকাপোক্ত করতে না পারে, সে ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। পাকিস্তান দূতাবাসের উপর রাখতে হবে নিবিড় সার্ভেলেন্স। আমি শেষ করার আগে আমি আজ এই কাল রাতে যত বাঙালি সেদিন নিহত হয়েছিলেন এই 9 মাসে, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যেসব নারীরা নির্যাতিত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপাতত শেষ করছি। আবার সুযোগ পেলে। অসংখ্য ধন্যবাদ। আরমা দি, আপনার কাছে আসতে চাই, কিন্তু যে প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠেছে যে একেবারে সামনের দিন মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যে সামনে যে লড়াইটি হবে সেটির একটা প্রস্তুতি তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষের রয়েছে। কারণ যে কথা বলার চেষ্টা করছি যে মাথা উঁচু করে 30 লক্ষ মানুষ হত্যার পর এই দেশ, এই জাতি তার চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা যদি একটু তথ্য দিতে চাই যে 1963 সালের যে আদমশুমারি এবং 1973 সালের যে আদমশুমারি, এই পাকিস্তান সরকার যেটি করেছিল, তারপর বঙ্গবন্ধু সরকার বাংলাদেশের প্রথম আদমশুমারি যেটি করে, এবং সেখানে আমরা দেখি যে প্রায় 60,82,000 মানুষ অনুপস্থিত। অর্থাৎ 73 সালে এসে মনে হলো যে বাঙালির সংখ্যা কি তাহলে কমছে? আমরা যে 30 লক্ষ শহীদের কথা বলি, প্রকৃতপক্ষে এই শহীদের সংখ্যা তো তাহলে আরও অনেক বেশি। কারণ পাকিস্তানি হামদুর রহমান কমিশন রিপোর্টের সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে গড়ে প্রতিদিন মুক্তিযুদ্ধের 9 মাসে 12,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদেরই এই প্রজন্মের একটি লড়াই যে আন্তর্জাতিক গণহত্যা দিবস 25শে মার্চই করতে হবে, এবং সেটি দ্রুত করতে হবে। আপনার কাছ থেকে শুনতে চাই রোমাদি, যে কথা বলছিলাম যে ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আপনি, তাকে হত্যা করা হয়েছে, মাথা উঁচু করে আপনি কিন্তু আছেন, কি যুক্ত করবেন? আমি প্রথমেই আজকে এই কালরাত্রির 25শে ভয়াল কালরাত্রির সব শহীদদের আমি শ্রদ্ধাঞ্জলি দিই। এত আসলে ব্যথা আর এত যন্ত্রণা মানে আমাদের মতো মানুষের জন্য কঠিন। কারণ আমরা প্রতি প্রহরে
মৃত্যু যে দরজায় দাঁড়িয়ে এক পা করে এগোয়, আর বুটের লাথি দিয়ে যখন দরজা ভেঙে 85 বছরের বৃদ্ধ আর তার 35 বছরের পুত্রকে 7 ট্রাক আর্মিরা নিয়ে যায়, আর চারিদিকে তখন হাহাকার, চিৎকার, আগুন, তার ভেতর দিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি বাংলাদেশের প্রতিটি মানুষকে, বাংলাদেশের আমার শত লক্ষ শহীদদেরকে। এটাই মনে করি আমাদের বিশাল পাওয়া। আমরা এখানে যারা আছি সবাই কালের সাক্ষী। কালের সাক্ষী এই কারণে যে আমরা জানি রক্তের ওপর থেকে দাঁড়াতে, রক্তের ভেতর থেকে উঠে আসতে হয় কি করে। আমি তাই বাঙালি জাতিকে বলি আগুন পাখি, ফিনিক্স। এটা রেটরিক অর্থে বিশাল অর্থ। আসলে বাঙালি জাতি ফিনিক্স, সে আগুন পাখি, তাকে কেউ ধ্বংস করতে পারে না। সে ছাই থেকে উঠে আসে, আবার পুনর্জন্ম হয়, আবার যদি কেউ শেষ করতে চায় আবার সে রক্তের উপর দিয়ে উঠে দাঁড়ায়। কারণ এটা যুগ যুগের প্রমাণ। কথাটা হচ্ছিল যে বড় শান্তপ্রিয়, বাঙালি সত্যি শান্তিপ্রিয়, শান্তিপ্রিয়, কিন্তু কথাটা হলো যখনই শত্রু আসে বা আমি ন্যায়ের পক্ষে যখন আমি রুখে দাঁড়াতে হবে, তখন কিন্তু আর কোনো কম্প্রোমাইজ হয় না। সেটা দেখিয়ে দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এক ডাকে উনি বলেছিলেন জাগো, ওঠো। আমি যদি নাও থাকতে পারি, উনি 26শে মার্চ, 7ই মার্চের কথা বলেছেন, 26শে মার্চের কথা বলে গেছেন, রিপিট করে গেছেন। আমি নাও থাকতে পারি, he knew he might not survive, but বাঙালি জাতিকে স্বাধীন করে উনি যাবেন এ কথা বলেছিলেন, এবং বাঙালি জাতি স্বাধীন হবেই। না হলে গ্রামের কৃষক থেকে আরম্ভ করে, গ্রামের একটি সাধারণ মহিলা থেকে আরম্ভ করে, একটি ছাত্র থেকে আরম্ভ করে, একটি ক্লার্ক থেকে আরম্ভ করে, একটি মা থেকে আরম্ভ করে, একটি ছাত্রী থেকে আরম্ভ করে, কে না এখানে ঝাঁপিয়ে না পড়লো। শুধু একটা ডাক, শুধু একটা ডাক। কেন? সেই ডাকটাই হলো এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। বাঙালি জাতি বন্ধন শৃঙ্খলের আবদ্ধে থাকতে পারে না, থাকতে পারে না। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এ কথা বঙ্গবন্ধু বললেন, এবং 7.5 কোটি লোক। এর মধ্যে আসবো আপনার কাছে, এবং বিশেষ করে অধ্যাপক হারুন স্যার প্রায়শই বলেন, মানে এই টেলিভিশন আলোচনা কিংবা মানে যখনই কোনো, সেটা তো বটেই, কিন্তু ব্যক্তিগতভাবে যখনই কথা হয় প্রায়শই হারুন স্যার একটি কথা বলেন যে বঙ্গবন্ধুকে উপলব্ধি করতে হয়, উপলব্ধি করার ব্যাপার কিছু কিছু থাকে। তার যে মাইন্ডসেট, কখনোই এই প্রধানমন্ত্রী হওয়া, অমুক তমুক ভোগ বিলাস আর কোনো প্রয়োজনই নেই, কিন্তু জীবন থেকে শেখা, অর্থাৎ বাঙালিদের কোনো দিনই এরা ক্ষমতা দিবে না, এবং স্বাধীন করতে না পারলে এই জাতির ভাগ্যে আরও দুর্ভোগ রয়েছে। স্যার প্রায়শই আমাকে বলেন, আজকে যখন বিশেষ করে 1975 সালে ওয়াইসি থেকে বঙ্গবন্ধু ফিরছিলেন, তখন বিবিসির সিরাজুর রহমান তার একটি ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে বলছেন যে ভিক্ষুকের জাতির কখনো কোনো মর্যাদা থাকে না, এবং আগেই
বুঝতে পেরেছিলাম, বুঝতে হয়েছে যে এরা কোনো দিনই আমাদেরকে ক্ষমতা দিবে না, তাহলে কি এই জাতি এমনিই পড়ে থাকবে? অর্থাৎ আমার স্বাধীন করা ছাড়া আর কি কোনো বিকল্প ছিল? অসাধারণ ইন্টারভিউ, আমরা হয়তো সেটি দেখব, কিন্তু মানিক স্যারের জন্য, অ্যারোমাদির জন্য আমরা একটা গান প্লে করতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা যে গানটির কথা বলছি, যেটি গেয়েছেন তিনি, তারও জন্ম শতবার্ষিকী। তিনি ব্যক্তিগতভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তুই করে সম্বোধন করতেন একে অপরকে। এটা হোক তার প্রতি একটু কৃতজ্ঞতা, একটু স্মৃতিচারণ। আমরা সেই গানটি শুনে একটু বিরতিতে যাব, তারপর হারুন স্যার বঙ্গবন্ধুর মাইন্ডসেট সেটি নিয়ে কথা বলবো। প্রতিবাদ করতে জানি মাগো ভাব। থাকবেন এই গানের যে মর্মার্থ, সেটিও মাথা উঁচু করে দাঁড়াবাড়ি মর্মার্থ। ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি, দিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। লক্ষ কোটি জানা আছে জগৎময়। আমি দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময়। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্ন হারুন স্যারের কাছে আগেই করে যাওয়া ছিল। স্যার, এইটুক বিরতির মধ্যে যে আপডেট আমাদের, সেটি একটু জানিয়ে রাখতে চাই। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মুক্তিযুদ্ধের 50 বছরে মানে বাংলাদেশের জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, এবং তিনি বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে যেন একটা ভালো সম্পর্ক থাকে, মানে সেটির ব্যাপারে একটু আশাবাদ ব্যক্ত করেছেন। এরকম একটি খবর এইমাত্র আমরা রয়টার্স আমাদেরকে পাঠিয়েছে। এটি একটি দিক। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা জাতির উদ্দেশ্যে ভাষণে যেমনটা বলছিলেন যে মাথা উঁচু করে বিশ্বের বিস্ময় বাংলাদেশ, জাতির পিতার সেই 75 সালের ভাষণ যে ভিক্ষুকের জাতির কখনো মর্যাদা থাকে না, অর্থাৎ বাংলাদেশকে সেই জায়গাটিতেই রেখে যেতে হবে। অনেক কিছু কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব। আমি দুটো বিষয় এখানে আলোকপাত করতে চাই, দুটো বিষয়ের উপরে। একটা হলো যে বাঙালিরা যোদ্ধা জাতি না, এইটা ব্রিটিশদের সৃষ্টি। কেননা ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে প্রতিরোধটা কিন্তু এই বেঙ্গল থেকেই গড়ে উঠেছে। কিন্তু আমরা বাঙালি, আমাদের যে একটি অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস আছে, ঐতিহ্য আছে, একটা অত্যন্ত সমৃদ্ধ ভাষা আছে, এবং ইন্টেলেকচুয়ালি যদি বলি তাহলে গোখেল তো বলেই গেছে, হট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। কাজেই পাঞ্জাবিরা কি করেছে, পাঞ্জাবি থেকে আর্মিতে রিক্রুট করেছে ব্রিটিশ শাসন আমলে, এবং ব্রিটিশদের তাবেদারি করেছে এই পাঞ্জাবিরা, অর্থাৎ এই পাকিস্তানিরা। আর ব্রিটিশ শাসন 19 সালের মধ্যে রেজিস্ট্যান্স আসছে কিন্তু বেঙ্গল থেকে। 1857-58 সালে যে যেটাকে আমরা বলি প্রথম যে স্বাধীনতার লড়াই বা সংগ্রাম বা সিপাহী মিউটিনি, সেটাও কিন্তু সূত্রপাত হয়েছিল বেঙ্গল থেকে। তারপর মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরামের কথা যদি বলি, তারপর তিতুমিরের কথা যদি বলি,
এইসব প্রতিরোধ কোথা থেকে হয়েছে? এটা সব হয়েছে এই বেঙ্গল থেকে। কাজেই বাঙালিরা যোদ্ধা জাত কি জাত না, সেটা 1971 সালে 16ই ডিসেম্বর অশ্রু নয়নে যখন 93,000 পাকিস্তানি সৈন্য অস্ত্র মাটিতে রেখে তারপর যখন আত্মসমর্পণ করেছে, তখন তারা হারে হারে উপলব্ধি করতে পেরেছে এবং টের পেয়েছে যে বাঙালিরা আসলে যোদ্ধা জাত কি যোদ্ধা জাত না। যদিও সেদিন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে সেটাও তো ইতিহাস অংশ। সেটা এক। কাজেই বাঙালিরা কখনো প্রমাণ করার সুযোগ পায় নাই যে তারা যোদ্ধার জাত কি যোদ্ধার জাত না। 71 সালে প্রথম সুযোগ পেল এবং তারা দেখিয়েছে যে তারা যুদ্ধ করতে জানে কি জানে না। দ্বিতীয় আমার প্রশ্ন যেটা হলো বঙ্গবন্ধুর মাইন্ডসেট। আসলে কেউ যদি মনে করে বা ভাবে যে পাকিস্তানি আর সামরিক জান্তা ক্ষমতা দেয় নাই, অতএব মুক্তিযুদ্ধ হলো, অতএব আমরা স্বাধীনতার দিকে গেলাম, এটা কিন্তু আসলে সত্যিকার ইতিহাস না, ইতিহাসের বিভ্রান্তি। আসলে 47 সালের যে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, আমি বারবার বলেছি, আজকেও বলি, এইটা বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনা ছিল না। তিনি শুরুতেই 47 সালে পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বুঝলেন যে এই রাষ্ট্রে আমাদের অবস্থা হবে একটা ঔপনিবেশিক, পূর্ব বাংলা পরিণত হবে একটা উপনিবেশ পাকিস্তানিদের। কাজেই বাঙালির আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক তথা সার্বিক জাতীয় মুক্তি অর্জন করতে হলে আমাদের স্বাধীনতা ভিন্ন অন্য কোনো পন্থা নেই। এবং বঙ্গবন্ধু সেই লক্ষ্যকে সামনে রেখেই ধাপে ধাপে তিনি অগ্রসর হয়েছেন। কাজেই 1971 সালের 7ই মার্চ তিনি তার ঐতিহাসিক ভাষণে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কিন্তু যে আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা এদেশে মানুষের অধিকার চাই। অধিকার মানে হলো স্বাধীনতা। কাজেই বঙ্গবন্ধু যে একটা কুশলী অবস্থান নিয়েছেন। এবং মনে রাখা দরকার, সেনাই যুদ্ধকালীন বিশ্ব রাজনৈতিক ফরম্যাটের মধ্যে তৃতীয় বিশ্বে ফর দি ফার্স্ট টাইম যে দেশ, একটা দেশের অংশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেটা হলো বাংলাদেশ। কাজেই যে কারণে আমাদের রক্তক্ষয় বেশি হয়েছে, জীবন উৎসর্গ বেশি করতে হয়েছে। কিন্তু বাঙালিরা যে বীরের জাতি, তারা যে মাথা উঁচু করেই থাকে, সেটা 71 সালে প্রমাণিত হয়েছে এবং আজকে আরো বেশি করে প্রমাণিত হয়েছে যে সুযোগ যদি পাই তাহলে আমরা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারি এবং বিশ্বের বিস্ময় হিসেবে আমরা আবির্ভূত হতে পারি। কাজেই বঙ্গবন্ধু এটা ভালো করে জানতেন, যে কারণে 1975 সালে তিনি যখন সিস্টেম চেঞ্জের নামে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি গ্রহণ করলেন, তখন তিনি বলেছিলেন যে বিশ্বে অনেক উন্নত দেশ আছে, বাংলাদেশ এমন একটি অবস্থা সৃষ্টি করবে যখন ওইসব উন্নত দেশ বাংলাদেশকে ফলো করবে এবং আই ক্যান সি এ ব্রাইট ফিউচার অফ মাই কান্ট্রি। এই কথা বলেছেন। স্যার, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা নানাভাবে আজকে এই দিনটি, বিশেষ করে গণহত্যার কালো রাত, মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যায় যে ভাষণ দিয়েছেন যে মাথা উঁচু করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শিরোনামটা ওরকমটাই করেছি। হারুন স্যার বলছিলেন কিছুক্ষণ আগে বঙ্গবন্ধুর মাইন্ডসেট এবং কিভাবে তিনি এই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা শুধু 1969 সালের নভেম্বরের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে যান এবং সেই সময় সিরাজুর রহমান তার একটি ইন্টারভিউ নিয়েছিলেন, অর্থাৎ নির্বাচনের ঠিক 1 বছর 1 মাস আগে। সেখানে বঙ্গবন্ধু অসংখ্য প্রশ্নের উত্তর দেন এবং সেই প্রশ্নের একটি এবং খুব মলিন গলায়, এবং বঙ্গবন্ধু বলছেন যে আসলে নির্বাচন কি হবে, কিংবা পাকিস্তান তো আপনাকে নির্বাচনের একটা তদারকি করার একটা দায়িত্ব আপনাকে দিতে যাচ্ছে, এরকম কথাও আছে। নানান ধরনের প্রশ্ন। বঙ্গবন্ধু উত্তরে একটি বললেন যে এত কথা বলে লাভ নেই, আসলে এই জাতির নেতা কি আমি নেতা, বা আমাকে কি তারা বিশ্বাস করছে, অর্থাৎ এই জাতির নেতাকে সেটা তো আগে নির্ধারিত হবে। অর্থাৎ যেভাবেই নির্বাচন হোক আমি নির্বাচনে যাব, তারপর আমি আমার চূড়ান্ত পরিকল্পনা ব্যক্ত করব। এখন কথা বলার সময় আসলেই নেই। অসাধারণ বক্তব্য। সবকিছু মিলে গণহত্যার স্বীকৃতি এবং মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরেও আপনার কাছে প্রশ্ন যে সেই স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে, নিশ্চয়ই আমরা পাবো আপনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় মন্ত্রী, কি যুক্ত করবেন? ধন্যবাদ। বঙ্গবন্ধু, আপনি যদি আমাদের কর্নেল শওকতের একটা বই লেখা পড়েন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন, তিনি বলেছেন, বঙ্গবন্ধু তখন বলেছিলেন, why you are worried, young man? তোমাদের মানে এত অরিড হচ্ছে, ওরা
দেশে ইলেকশন দিবে, ইলেকশন আমি জয়লাভ করবো, বাংলার মানুষ আমাকে ভোট দিবে, কিন্তু ওরা ক্ষমতা দিবে না। ক্ষমতা যখন দিবে না তখনই ক্ষমতা দিবে না, আসল যুদ্ধ করতে হবে। সেই জন্য প্রস্তুত হোক। তিনি আগরতলার ষড়যন্ত্র আটক থাকাকালীন এই কথা বলেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, পরিষ্কার ভাবে বলেছিলেন যে তোরা আমাকে ভোট দে, এলেফু লাথি মেরে কিভাবে বুড়িগঙ্গা নয় সিন্ধু নদীর ওপারে নিয়ে ফেলতে হয় সেটা আমি জানি। কারণ এলেফু দিয়ে এমন একটা কথা বলা হয়েছিল যে আঞ্চলিক বৈষম্যের কথা কিছু বলা যাবে না, এমনকি যদি 160 দিন 80 দিনের মধ্যে নির্বাচনের পর তারা সংবিধান করতে না পারে পাকিস্তান, আপনি পার্লামেন্ট ভেঙে যাবে। মূলত একটা দাসখত দিয়ে বঙ্গবন্ধু নির্বাচনে গিয়েছিলেন, কারণ তার এত বেশি আত্মবিশ্বাস ছিল যে নির্বাচন হলে তিনি জয়লাভ করবেন এবং বাংলার মানুষ তাকে ভোট দিবেই। এবং নির্বাচনের আগে আমাদের বলেছিলেন যে তোরা এটাকে গণভোট হিসাবে ধরে নে, বাড়ি বাড়ি যা এবং বলবি যে 6 দফার যদি না মানে তবে 1 দফার আন্দোলন হবে। কাজী বঙ্গবন্ধুর সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত ছিল এবং সেটা মাত্র 7 দিনের, 1 মাসের, 10 মাসের, আমি মনে করি 23 বছরের তার প্রস্তুতি ছিল যে এই যে যুদ্ধ করে দেশকে স্বাধীন। আমার এই কথার সাক্ষী হিসেবে আমি আইয়ুব খানকে সাক্ষী মানতে চাই। আমরা আবারও মাননীয় মন্ত্রীকে সংযুক্ত করতে পারবো নিচে ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। প্রাণ লক্ষ কোটি জানায় আছে জগৎময়। আমাদের শিরোনাম মাথা উঁচু করেই আবারও আমন্ত্রণ জানাচ্ছি। মোজাম্মেল স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার মোজাম্মেল স্যার শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে হয়তো কিছুটা অসুবিধা হচ্ছে। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি, সবাই একবার করে সুযোগ পাবো। হারুন স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করবো, আপনি ভাবতে থাকুন শেষ কথা কি হবে। বিশেষ করে মাহফুজ আপা, সমাপনী বক্তব্যে কি বলবেন? আমি আমার তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, তরুণরাই হচ্ছে আমার ভবিষ্যৎ বা আমাদের ভবিষ্যৎ। তাদেরকে আমাদের পাঠ্যক্রমের ভেতরে এই 25শে মার্চ এবং আমি বলবো আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, এগুলোকে সন্নিবেশিত করার জন্য আমি বলবো আমাদের সরকার যেটা আছেন, আমাদের পাঠ্যপুস্তকে এগুলো একান্ত প্রয়োজন, যার ভেতর দিয়ে আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয় এবং তারা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা তৈরি করার জন্য মানবিক, বিবেকবান, সৎ মানুষ হিসেবে যেন তারা তৈরি হয়, সেই আহ্বান জানাবো আমি আজকে। অসংখ্য ধন্যবাদ। এরমধ্যে শেষ কথা আপনার কি হবে? আমি বলবো যে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে যেন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গাথাগুলো প্রতিধ্বনিত হয় এবং প্রত্যেকটা স্কুল কলেজে এক একটা করে সাবজেক্ট করা উচিত মুক্তিযুদ্ধর ওপরে। মুক্তিযুদ্ধ বিষয়ক যেরকম রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস, এটা একটা কম্পালসারি সাবজেক্ট, ক্লাস 9 থেকে এটা করা উচিত, এটা ম্যান্ডেটরি। না হলে কিন্তু এই প্রজন্মের কাছে এটা বসবে না, গাঁথবে না। এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয় হলো যে কথাটা, আমাদের যে ঘরে ঘরে শহীদদের যে কথাগুলো আছে গ্রামগঞ্জে পর্যন্ত, সেগুলোর একটা অ্যান্থোলজি করা হোক এবং মুক্তিযোদ্ধাদের অ্যান্থোলজি করা হোক। মুক্তিযোদ্ধা শুধু যারা সমর ক্ষেত্রে ছিল তা নয়, যারা মেয়েরা, যা মায়েরা যারা রান্না করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের, খড়ের গাদার তলায় বন্দুক লুকিয়ে রেখেছে, সেই সব মারাও তারা মুক্তিযোদ্ধা, তাদের কথাগুলো আসুক। আর আরেকটা যেটা লাস্টলি আমি বলতে চাই, যে বঙ্গবন্ধুর একেবারেই যে ওনার
7ই মার্চ থেকে আরম্ভ করে 26 মার্চ পর্যন্ত এই পুরো জায়গাগুলো, প্রতিটি অক্ষর, প্রতিটি লাইন, এই কথাগুলো যেন, একটু আগে এটা আলাপ করছিলাম, এটা কম্পালসারি ভাবে টেলিভিশনে এবং রেডিওগুলোতে প্রচার করা উচিত এবং সেগুলো নিয়ে নতুন প্রজন্মের সাথে এগুলো নিয়ে আলাপচারিতা করা, যাতে করে এগুলো তাদের ভেতরে বসে যায়, এ কথাই বলি। এবং বাংলাদেশকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যায়ে নিয়ে এসেছেন সেটা একটা পৃথিবীর দৃষ্টান্ত। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। মানিক স্যার, 1 মিনিট সময় আপনি পাবেন। দেখুন, ইতিহাস বিকৃতি এখনো চলছে। এই ইতিহাস বিকৃতি খুব এফেক্টিভলি বন্ধ করতে হবে, যাতে নতুন প্রজন্ম আসলে বুঝতে পারে মুক্তিযুদ্ধ কেন হয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্বে কে ছিলেন, মুক্তিযুদ্ধ কারা করেছে। এই ঘটনাগুলো যেন সবার কাছে, নতুন প্রজন্মের কাছে উল্লেখ করা প্রয়োজন। 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের তাৎপর্য, বঙ্গবন্ধুর যে লেখাগুলো, অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী, জেলখানার রোজনামচা সহ যেসব লেখাগুলো আছে সেসব লেখাগুলোকে পাঠ্য তালিকা ভুক্ত করতে হবে। এখানে মন্ত্রী মহোদয় আছেন মোজাম্মেল হক সাহেব, উনি যে 19 তারিখে মার্চ মাসে প্রথম যুদ্ধ করেছিলেন 26 তারিখে ঘোষণারও পূর্বে, সেটিও আমরা শেষ করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ কথা বলি, 26 মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণটি সেটি যেন বাজিয়ে শোনানো হয়, যাতে মানুষ জানতে পারে যে সেই ভাষণে বঙ্গবন্ধু কি বলেছিলেন। অসংখ্য ধন্যবাদ। হারুন স্যার, শেষ কথা আপনার, কি বলে শেষ করবেন? ধন্যবাদ প্রণব। আমি বক্তব্য না রেখে আমি আমার প্রকাশিত একটি বইয়ের একটা জায়গা থেকে একটা উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করি। এটার সময়কালটা হলো 1970। এবার নির্বাচনের যার পূর্বে একটা প্রলয়ঙ্করী উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয়েছিল এবং কয়েক লক্ষ লোক মৃত্যুবরণ করেছিলেন। বঙ্গবন্ধু সেই ঘূর্ণিঝড় কবলিত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকার শাহবাগ হোটেল, তখন ছিল এখন নাই, সেখানে এক সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিকরা, সেটা ছিল 26শে নভেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখ নির্বাচন, 26শে নভেম্বর। বঙ্গবন্ধুকে এক বিদেশ জি, আমরা আসলে নেটওয়ার্কের কিছুটা সমস্যায় স্যারের কথা আমরা শুনতে পারলাম না। মানে সেই শাহবাগ হোটেলের সংবাদ সম্মেলন এবং সেই সম্মেলনে জাতির পিতা পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে আসলে যারা এক রাষ্ট্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করে তারা আবার কিসের ভাই। অসাধারণ বক্তব্য ছিল। আমরা হয়তো কোনো এক সময় সেটি দেখাবো। আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। এই অনুষ্ঠানটি রাত 1:10 পুরো প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।